বান্দরবনের পাহাড়ের গভীর জঙ্গলে লক্ষ চক্ষুর আড়ালে লুকিয়ে আছে এক অজানা বিস্ময়। লাংলক ঝর্ণা ৩৮৮ ফুট। এই উঁচু ঝর্ণা অনেকেই দেখিয়েছে, কিন্তু আমরা খুঁজে বের করেছি এর আসল সৌন্দর্য। এই ঝর্ণার ভিডিও ইউটিউবে আপনি অনেক পাবেন, কিন্তু সেই পথটা, যেই পথে এই ঝর্ণায় পৌঁছাতে হয়, রাস্তা তো একটাই। এই পথের গল্প কেউই বলেনি। আজকে আমরা বলবো। লংলাক ঝর্ণায় পৌঁছানোর জন্য ট্রেকিং শুরু হয় বাঘের মুখ থেকে। এই পথের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে ফেলবে। একের পর এক পাহাড়ের ঢেউ আর সরু আঁকা বাঁকা পথ। শান্ত উপরে প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে নতুন এক দৃশ্য, নতুন এক অভিজ্ঞতা। কোথাও ঝিরির কলকল শব্দ, সাবধান, আবার কোথাও নিস্তব্ধতা আর জঙ্গলের গন্ধ। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির সাথেই কথা বলছি। এই পথটা কঠিন কিন্তু অবিশ্বাস্য সুন্দর। চারপাশে শুধু প্রকৃতির গর্জন আর আমাদের নিঃশ্বাসের শব্দ। না কোনো মানুষের আওয়াজ, না শহরের কোলাহল, শুধু প্রকৃতি আর আমরা। আর এই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে শেষ বাঁকটা ঘুরে যখন আমরা এই ঝর্ণাটাকে প্রথম দেখি, ও মাই গড, মনে হচ্ছিল সব ক্লান্তি হারিয়ে গেল এক মুহূর্তে। সব থেকে মজার বিষয় হলো, আমরা যখন এই ঝর্ণায় পৌঁছেছিলাম তখন আমাদের আশেপাশে আর কেউ ছিল না। পুরো ঝর্ণাটাই যেন শুধু আমাদের জন্য। ঝর্ণার সৌন্দর্য উপভোগ শেষে আমরা আবার নেমে পড়লাম সেই সাঙ্গু নদীতে। ওয়াও, দেখ ওইদিকে বৃষ্টি হইতেছে। নাই তারপরে পাহাড়ের কোনো পাড়ায় না থেকে আমরা থানচিতে একটা এসি রুমে রাত কাটিয়েছিলাম। অনেক গল্প বলা বাকি আছে, তো চলুন শুরু করি আমাদের লংলাক ঝর্ণার মূল অভিযান। এই ভিডিওটা আমাদের বান্দরবন ট্রাভেল সিরিজের ৩য় পর্ব। এর আগের ২টা ভিডিওতে দেখিয়েছি প্রথমে ঢাকা থেকে আলীকদম হয়ে তিন্দু পর্যন্ত সেই অসাধারণ যাত্রা, আর দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি সাঙ্গু নদী পার হয়ে কিভাবে আমরা এই বাঘের মুখে এসে পৌঁছালাম। যারা এখনো সেই ভিডিওগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা দেখার আগে প্রিভিয়াস 2টা ভিডিও দেখে নিন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। হ্যাঁ ভাই, নিশ্চিত। আমরা এই যে লাংলক, কি কয় পানি আসছে। এখন আর কি করার, এখন আবার সেই ট্রেকিং শুরু। সত্যি কথা বলতে সাঙ্গু নদীর এই জার্নিটাকে আমরা খুবই এনজয় করেছি। এখন এইটা হচ্ছে বাঘের মুখ, এখান থেকেই আমাদের এখন আবার ট্রেকিং শুরু হবে লংলাক ঝর্ণার উদ্দেশ্যে। পাহাড়ের বাস্তবতা কিন্তু এত সহজ না ভাই। এই ছোট বাচ্চাগুলোকে একবার দেখুন। ইন্দুপাড়ার পথে আসার সময় রাস্তার কাজ করছে এরকম অনেক ছোট বাচ্চাদের আমি দেখেছি। এই পাহাড়ি বাচ্চারা ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে লড়ে বাঁচতে শেখে। তারা জানে সহজ কোনো পথ নেই, আছে শুধু সংগ্রাম আর সাহস। তবুও দেখবেন তাদের চোখে এক আশার আলো, যে আলো হয়তো আমাদের শহরের আরামে হারিয়ে গেছে। তিন্দুপাড়ায় আসার জন্য ২১ কিলো থেকে প্রায় ৫ ঘন্টা ট্রেকিং করেছি। তারপরে তিন্দুপাড়াতে আবার দুপুরের খাবার খেয়েছি। এরপরে সাঙ্গু নদী ধরে এই বাঘের মুখ পর্যন্ত এসেছি। সাঙ্গু নদীর জার্নিটা যদিও এনজয়েবল ছিল, বাট ট্রেকিংয়ের পথটা খুবই কঠিন ছিল। এখন আবার সেই ট্রেকিং শুরু। দেখা যাক। আমি যতদূর জানি লংলাক ঝর্ণায় পৌঁছাতে খুব বেশি ট্রেকিং করার কথা না, বাট লোকমুখে কথা শোনা এখন আর বিশ্বাস হচ্ছে না। বাট এখান থেকে আপনারা ভিউটা দেখুন, নিচে সাঙ্গু নদী, উপরে পাহাড়, আর এই যে বাঘের মুখ, এই পাড়া। ভিউগুলো খুবই সুন্দর, ন্যাচারাল, বাট আমাদের শরীর আর দিচ্ছে না।
ভাই সিঁড়ি বাওয়া অনেক কঠিন কাজ, আর আমরা এখন পাহাড়ের উপর দিকে উঠছি তো মানে খুবই কষ্ট হচ্ছে। এখান থেকে পাহাড়ের ভিউটা দেখুন ভাই, কতটা অসাধারণ। সিঁড়ি শেষ, অল্প একটু পথই সিঁড়ি ছিল। আমরা এখন একদম সোজা পাহাড়ে উঠছি। মানে এখানে ট্রেকিংটা আসলেই কষ্টকর। আমরা যে ট্রেকিংটা করেছিলাম সেটা পাহাড় থেকে নামার ট্রেকিং, বাট এখন তো পাহাড়ে উঠছি, অনেক কষ্ট হচ্ছে ভাই। তাহলে তুই থাক। বুড়িওয়ালা লোকদের জন্য বান্দরবন না। নাইম একটু অসুস্থ হয়ে গেছে, স্বাভাবিক, কারণ আমরা মাত্র খেয়ে আসলাম তো এই কারণে। শান্ত উপরে, উপর থেকে নিচে নামলে সমস্যা নাই, এরপরে আবার পাহাড় বাহা লাগে, তাহলে পসিবল না। শান্ত এরপরে কি আর পাথর পাহাড় আছে? এরপরে পাহাড় আছে আর? নাই নাই নাই, একটু উঠলে এরপরে সোজা রাস্তা না, তো এই আমার পর্যন্ত উঠলে সোজা রাস্তা। হাসিস না। তবে আফসোস কিন্তু আর একটা কোনো ফল এখনো পাইলাম না। বলের সিজন না তো, অনেক বাগানে বিকেট আছে, এখানে সারা আমার চর্বি বই না, ও তো পাতলা। ভালোই টুরিস্ট হয়েছে রাস্তা রাস্তা, ভিডিও তো এত ভালো হয়ে গেছে এই লাস্ট কয়দিনে, বুঝছো? এই এই টুরিস্ট গুলা সবচেয়ে একটা ওই ওই পোলার ভিডিওটা করে যেই পরিমাণ ঢেউ আর পানি দেখছে, যে জীবনে ট্রেকিং করে না, যেমন নাই তোর বন্ধু এই উস্কানি। তো কি মনে হয় ওরা না থাকলে আমি উস্কানি এই তবে যাই কর, আমাদের গাড়িতে নামার পর যে করে ছবি তুলছি আমি আর পয়সা উসুল কালকে যদি কাঁদছি তারা, তারপর তোমার তুমি জানো আরো জায়গা আছে পাহাড় আর হবে না। আমি আর্ডেন দি ডাক্তার মানুষ, টাইমটা দেখ না। টাইম তো দেখলাম, আর 3:30 ক্রস করছে। ও সময় আছে, এক ঘন্টা থাকলে যায় না। 1 ঘন্টা থাকবো না। মুখ কয়টা ছবি উঠাবো না ভাই, আমি তৃপ্তি বিদায় থাকবো, গোসল করবো আর করবো। মনে হয় তৃপ্তি বিদায় নাম লাভ দাও, লাভ দাও। অনুভূতি কি? আমো না জামুকা? আরে আমার বধু বান্ধব দেখা হয় তো দেখবে, সাবধান মোবাইল বান্ধব এই ধরিস আমার। শুটিং স্পটের কিছুই লোক হইতো আই না। কেমনে রে? শুটিং করে নিকে দিতে আমার করে না ওই যে জন্নাতে ইন্ডিয়ান ছবি, ওই যে দুধসাগর করছিল, এটা মনে কর যে 3 বছর প্ল্যান করছে একটা শুট করার জন্য, হেলিপ্যাড বানাইছে ওপর নেওয়ার জন্য। আমার নাই মোবাইল নেবো, নাইম সাকিব খান আইলো, সাবধান। সাকিব খান আইলো, এদিক দিয়ে মনে করে বুবলি আর অপু বিশ্বাস লেগে গেল। যে আমি যাবো না দুইজনে
জামাই জামাই করে লাগিয়ে গেল ধরা রাখবো সাকিব খান মোবাইলে নেটওয়ার্ক নাই এ শান্ত কই আইসো তুমি তো মিয়া খালি গাইডের মতন কথা কইতেছো আচ্ছা কই আইসো মিয়া সাকো কি এটা জিরি জিরি এই যে জলের পানি এই যে জলের আরে ছাগু লাগার লাগো না পয়রা ইয়া ভাঙবে ঠান্ডা পানি দিয়ে আইবো ঠান্ডা ছেড়ে ঠান্ডা ছেড়ে বাপ উপর দিকে লাড়িয়ে মারা হচ্ছে মাস্ট শুধু প্রকৃতির গর্জন শুনুন ভাই, পাখির ডাক, মানে এরকম পাখির ডাক আমি কতদিন শুনি নাই, আমার কোনো আইডিয়াই নেই। নাইমের অবস্থাটাই ভাই কত দূর ভাই আর কত দূর? 2-4 মিনিট। ধন্যবাদ ভাই। এত কষ্ট করে জীবন চলে তোর দেশি লোক পাইছিস দা কয় মিনিট ভাই? হ্যাঁ কয় মিনিট? বেশি না, 5-6 মিনিট। বাবা সামনে কলা রাখা আছে, রাস্তার পাশে চাইলে খাইতে পারেন। আমরা খাইয়েছি, আমাগুলো কিছু রাখছি। ওরে বেরাদার, কলা সামনে কলা আছে। হাত ধরে গেছে মানুষ কেমনে তুই কেন বুঝিস তোর কই কেন 4-5 মিনিট 2 মিনিট জানিস 4-5 মিনিট যেরকম তারিখে গেলাম ভাই ফাইনালি ঝর্ণার দেখা পাইছি ভাই। এনে আইছি আর যা মনে হয় না ভিতরে সব কলা খাইলে তুলে দিয়ে রেখে দেখ না ওই কলা রাখছে বড়া, কে জানে ওই রাখছে বড়া ধর সব নষ্ট করতে হয় খাইতে মানে নষ্ট করতে হ্যাঁ বড়া খায় না, ইহুদাই নষ্ট নষ্ট করে গেছে গাব। চল যাই, আর সময় ওয়েস্ট করা যাবে না। কলা আছে ভিতরে অনেক চলে বাদ দে যা তোরা আরে যা না কি এর অনেক ভালো তো এই নিচে নাইমা ওই সামনে যাবো, ওই যে ঝর্ণার পানি পড়তে আছে কি এর অনেক। এ বেটা সব তো খাইয়েই গেল, আর কয়টা কলা রাখছে, তুই সব কাঁচা। এটা কালকে পাকি যাইবো নিয়ে যা। রাস্তা তো একটাই, রাস্তা একটাই কিন্তু ঝামেলা করে নেই, আরো কত দূর করতে করতে
ও মাই গড, ওয়াও সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি সুন্দর। ছাড় রে ভাই। এত কষ্ট এই ঝর্ণা দেখার জন্য। আহ আহ সব কষ্ট সার্থক, মাশাআল্লাহ। ঝর্ণাটা এতই বড় যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেও আমার পুরা ঝর্ণা পাচ্ছে না। আর সামনে যাস না। কোথায় গর্ত আছে? গর্ত আছে? হ্যাঁ, গর্ত আছে, গর্ত আছে। যথেষ্ট ঝর্ণা উপভোগ হয়েছে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। আর এখন পর্যন্ত আমরা রাতে কোথায় থাকবো সেটাই ডিসাইড করতে পারিনি। সো এখান থেকে এখন চলে যাওয়াই সব থেকে ভালো ডিসিশন হবে বলে আমি মনে করছি। নাইম চল, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যা হয়ে আসবে। ঝর্ণা উপভোগ শেষ, আমরা আবার সেই বাঘের মুখ সেই পাড়াটায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন সাঙ্গু নদীতে আমাদের বোট ছাড়া আর কারো বোট নাই, সবাই আসলে চলে গেছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে তো এই কারণে। আর আমরা যেহেতু একটু লেট করেই গেছিলাম, যখন ঝর্ণায় আসলে কেউই ছিল না আমরা ছাড়া, সো তাড়াহুড়া করেই আমরা চলে আসছি এখানে। এখন আমাদেরকে ব্যাক করতে হবে। আর এই যে দেখছেন দাদা হচ্ছে বোটটাকে ঠিকঠাক করছে। তিন্দুপাড়া এবং বাঘের মুখ এইসব এলাকায় কিন্তু কোনো ধরনের মোবাইল নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই, তাই দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিতে পারছি না। বাট তিন্দুপাড়ায় এসে আপনাদের দেখানো যেই দোকানটা দেখিয়েছি, ওই দোকানে এসে যদি আপনি আমাদের কথা বলেন, তাহলে দাদা আপনাকে এই পুরো পথটা ঘুরিয়ে দেখাবে। আর দাদাকে আমাদের পার্সোনালি ভালো লেগেছে, কারণ উনি খুবই ভালো মানুষ, খুবই আন্তরিক ছিলেন। আপনারা চাইলেই দাদাকে নিয়ে এই ট্রিপটা ঘুরে দেখতে পারেন। তিন্দুপাড়ায় আসার পরে ওই দোকানে এসে জাস্ট আমাদের ছবি দেখালেই হবে। যেহেতু মোবাইল নেটওয়ার্ক নাই, তাই হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিতে পারছি না। সো এখন আবার আমরা চলে যাব থানচিতে। দাদা অনেক রিকোয়েস্ট করেছিল যে যেন আমরা তিন্দুপাড়াতে থাকি, সেখানে সস্তায় অনেক ভালো মানের হচ্ছে থাকার ব্যবস্থা আছে। বাট ওইখানে যেহেতু পারমিশন দেয় না, বিজিবির একটা রেস্ট্রিকশন আছে, তাই আমরা আর এই রিস্ক নিতে চাইনি। আর
দীর্ঘ প্রায় 7 ঘন্টা ট্রেকিং করার পরে আমাদের শরীরেও আর অবশিষ্ট কোনো শক্তি নেই। সো আমাদেরকে ব্যাক করতে হবে অ্যান্ড কমফোর্টেবলি কোথাও ঘুমাতে হবে। নদীর বুকে ভাসতে ভাসতে মনে হলো প্রকৃতি আজ অন্যরকম শান্ত। জলের নরম ঢেউ, বাতাসের গন্ধ আর নৌকার হালকা দুলুনি সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে আছে চারপাশে। গন্তব্য সত্যিই সুন্দর, কিন্তু এর থেকেও বেশি সুন্দর এই পথটা। এই পথের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য যেন স্বপ্নের মতো। এই নদী, এই পাহাড় আর এই পাহাড়ের বাতাস সবকিছু মিলিয়ে তৈরি করেছে এক অসাধারণ সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো না। নৌকায় বসে আমরা শুধু দেখছিলাম দূরে পাহাড়ে বৃষ্টি ঝরছে ধীরে ধীরে। পুরো পাহাড়টা যেন বৃষ্টিতে সাদা হয়ে গেছে। সূর্যের আলো মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে। জল আর আকাশ একসাথে মিশে যাচ্ছে চোখের সামনে। এমন দৃশ্য, এমন অনুভূতি পাহাড়ে না এলে এভাবে দেখা সম্ভব নয়। সাঙ্গু নদীর বুক চিরে আরেকটা অসাধারণ জার্নি চলছে আমাদের, প্রকৃতির সঙ্গে, নিজেদের সঙ্গে। বৃষ্টি, রোদ, নদী, পাহাড় সব মিলিয়ে এই মুহূর্তটা যেন এক নিখুঁত গল্প। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি থানচির পথে, কিন্তু মনটা রয়ে গেল এখানেই, এই নদীর স্রোতে, এই শান্তির ভিড়ে। ফাইনালি আমরা থানচিতে চলে এসেছি, আর মনের আরেকটা আশা পূরণ হলো। পাহাড়ে বৃষ্টির স্বাদ পেলাম। আর দাদা কিন্তু এখানে আমাদের নামিয়ে গিয়ে দিয়ে সে আবার তিন্দুপাড়ার উদ্দেশ্যে চলে গেছে। দাদা আসলে এই বৃষ্টিতে ভিজে চলে গেছে, তো ওনার জন্য খারাপই লাগছে, বাট কি করা যাবে। পাহাড়ের লাইফটা এমনই চ্যালেঞ্জিং। আশা করি দাদা সহি সালামতে চলে যাবে ওনার নিজের গন্তব্যে। কি হয়েছে? সিঁড়ি থেকে নামার মতো অবস্থা নেই। কি পরিমাণ ট্রেকিং আজকে করতে হয়েছে, বাট ওভারঅল এক্সপেরিয়েন্সটা ছিল অসাধারণ। অসাধারণ। সেটা পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই রিসোর্টটায় আমরা উঠছি, রুমটা দেখাবো, বাট অনেক রিকোয়েস্ট করেছিলাম একটু ভাড়া কমানোর জন্য। একটা বেসিক মানের রুম, বাট ভাড়া হচ্ছে 3000 টাকা, যদিও এসি আছে। রুমটা দেখাচ্ছি, তার আগে এখন আমাদের অনেক খিদা লাগছে, খাইতে হবে। বৃষ্টিতে ভিজছি, তারপরে সারা দিনের ট্রেকিং, মানে অবস্থা আমাদের খুবই খারাপ ছিল। আমরা রুমে ঢুকে প্রথম ফ্রেশ হয়েছি, তারপরে এসির বাতাস খাইছি, একটু রিল্যাক্স হয়েছি। এখন মানে খাবার খাওয়ার জন্য হোটেল খুঁজতেছি, দেখি ভালো মানের খাবার পাই কিনা। খাবার খাওয়া শেষ, এই হোটেল থেকেই খাইলাম। খাবারের মান এভারেজ। আমরা ভাত খাই নেই, মানে রুটি খাইছি। ভাত মানে ঠান্ডা ছিল, মানে গরম খাবার পাচ্ছিলাম না, এই কারণে আসলে আমরা রুটি খাইছি। এখন একটু চা খাওয়ার জন্য দেখি চা খাইতে পারি কিনা। কি হয়েছে? চাটা খুব ভালো ছিল আসলে। এখন এই অবস্থা যেটা খাচ্ছি সেটাই ভালো না। যদি গরম পানি হইতো সেটা ভালো লাগতো। গরম পানিও ভালো লাগতো, এত পরিমাণ সুযোগ আছে। এই তো আমাদের রুম, মোটামুটি 4 জন থাকতে পারবেন। বেসিক মানের রুম, এসি আছে, আর কোনো সুযোগ সুবিধা নাই। এখানেই শেষ হচ্ছে আমাদের বান্দরবনের ট্রাভেল সিরিজের 3য় পর্ব। আজকের দিনটা যেন প্রকৃতির সঙ্গে কাটানো এক নিখুঁত অধ্যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আগামী পর্বে আমরা দেখব থানচির সকালে এক ভিন্ন সৌন্দর্য, সাঙ্গু নদীর নতুন রূপ, আর সেখান থেকে আলীকদমের পথে এক অবিশ্বাস্য চাঁদের গাড়ির ড্রাইভ, যেখানেই মিলবে বাংলাদেশের সব থেকে উঁচু রাস্তা, যেন লাদাখের মতোই দৃশ্যপট আমাদের নিজের দেশেই। তাহলে থাকুন সঙ্গে, কারণ এই যাত্রা এখানেই থেমে নেই।
পরের পর্বে আমরা ছুতে যাচ্ছি বাংলাদেশের আকাশের কাছাকাছি এক পাহাড়, 3 পাহাড়। আসসালামু আলাইকুম।